আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 5:50 দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আড়ম্বর ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এই শপথ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়া বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদের ও ঐতিহাসিক মুহূর্তটি উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সর্বশেষ খবর জানাতে রাজধানীর গুলিস্তানে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক ও শামীম চৌধুরী। রফিক, শপথ অনুষ্ঠান নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেই সাথে অতিথিদের মধ্যে কাদের কাদের দেখলেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সাদিয়া, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, মিনিট 40 পরেই কিন্তু বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন। আমরা বিকেল 5:30 থেকে দেখেছি অতিথিরা ভিতরে প্রবেশ করছেন এবং বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং সামরিক বেসামরিক কর্মকর্তারা, এছাড়াও যারা সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু বিকেল 5:30 থেকে একে একে এই বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেন। আপনাকে বর্তমানের একটু চিত্র দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বঙ্গভবনের ভিতরে অতিথিরা প্রবেশ করছেন। একে একে যারা অতিথিরা প্রবেশ করছেন, আপনি নিশ্চয়ই জানেন যে আজকের এই অনুষ্ঠানে কিন্তু মোট 1200 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। সব মিলিয়ে বঙ্গভবনের বাইরের যে চিত্র, এখানে এই 1200 অতিথিদের ভিতরের প্রবেশ এবং বের হওয়ার যে কার্যক্রম, এটা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে এখানে যারা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন এবং এই বঙ্গভবন এলাকার আশেপাশে এবং কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এই অত্র এলাকায় তৈরি না হয়। তো সব মিলে এখন আসলে অপেক্ষা। আমরা যেটি জানি কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করবেন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করবেন। আমরা দেখেছি সন্ধ্যা 6টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন তিনি প্রবেশ করেছেন। তো সবাই আসলে অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ 35 বছর পর গতকাল নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে ছাত্র রাজনীতি থেকে রাজপথ থেকে সংসদ থেকে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর একেবারে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করবেন। তো সাদিয়া, আমাদের বঙ্গভবনের ভিতরে রয়েছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। শামীম, একটু জানাবেন ভিতরের আনুষ্ঠানিকতা কি দেখছেন এবং আজ নতুন আরো 4 জন মন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে, সে বিষয়ে আসলে বিস্তারিত জানাবেন। শামীম। রফিক, আমার বামেই রয়েছে দরবার হল, যেখানে 7:30টার সময় অর্থাৎ আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বাক্য পাঠ করবেন এবং তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমরা দেখেছি যে দরবার হলে
কিছুক্ষণ আগে থেকেই দেখেছি যে বিভিন্ন বিএনপির নেতাকর্মী, সরকার দলীয় এমপি মন্ত্রীরা আসতে শুরু করেছেন এবং তারা এসে দরবার হলে প্রবেশ করেছেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনকে, তিনি প্রবেশ করেছেন। কিছুক্ষণ আমরা আগে দেখেছি বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনিও প্রবেশ করেছেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই দরবার হলে প্রবেশ করেছেন। আমরা চীনের রাষ্ট্রদূতকে দেখেছি, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্যদের আমরা এখানে প্রবেশ করতে দেখেছি। এর পাশাপাশি আমরা দেখেছি প্রবাসী ও কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলিফুল হক চৌধুরীকে দেখেছি, শিক্ষামন্ত্রীকে। এর পাশাপাশি আমরা দেখেছি ডক্টর মঈন খানকে, আব্দুল মঈন খানকে, এবং দেখেছি আন্দালিব রহমান পার্থকে। পাশাপাশি বিএনপির যুগপৎ আন্দোলন অর্থাৎ বিএনপির জোটভুক্ত দলের যারা রয়েছেন তাদেরও অনেক কর্মীকে আমরা এখানে প্রবেশ করতে দেখেছি। ডক্টর মঈন খানকে দেখেছি প্রবেশ করতে, আন্দালিব রহমান পার্থকে দেখেছি। এটার একটি বিশেষ কারণ আছে, তারা তো আমন্ত্রিত অতিথি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য একজন। এর পাশাপাশি আজকে মন্ত্রীর তালিকায় নতুন যে 4 জন মন্ত্রী যুক্ত হবেন, অর্থাৎ রাষ্ট্রপতি শপথ নেয়ার পরই রাষ্ট্রপতির হাতে যারা শপথ নেবেন, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যারা শপথ নেবেন, যে 4 জন মন্ত্রীর নাম আমরা শুনতে পেয়েছি, ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, আমরা শামীম কায়সার লিঙ্কনের নাম শুনেছি। এর পাশাপাশি আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য আমরা সাচিনপুর নামও আমরা এখানে শুনেছি। এরাও প্রবেশ করেছে। আমরা দেখেছি যে আন্দালিব রহমান পার্থর হাতে শপথ বাক্য পাঠ করানোর যে বই, সেই বই তুলে দেওয়া হয়েছে। তারাও হয়তো বা এখানে তারা রাষ্ট্রপতির হাতে, অর্থাৎ যে রাষ্ট্রপতি আজকে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কাছেই শপথ নেবেন এই নতুন 4 জন মন্ত্রী যারা মন্ত্রী তালিকায় যুক্ত হয়েছেন। আমরা এর পাশাপাশি দেখেছি এখানে প্রবেশ করেছেন 3 বাহিনীর প্রধান, অর্থাৎ নৌসেনা এবং বিমান বাহিনীর প্রধান, তারা এখানে প্রবেশ করেছেন। এর সঙ্গে আমরা দেখেছি দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব এখানে প্রবেশ করেছেন। দেশের সাংস্কৃতিক অনেক ব্যক্তিত্ব তারা এখানে প্রবেশ করেছেন। আমরা দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখেছি, তিনি বাংলাদেশের অন্যতম একজন অর্থনীতিবিদ এবং চিন্তাবিদ, তাকে আমরা দেখেছি। সুশীল সমাজের অনেক মানুষ এখানে এসেছেন, আমরা তাদেরকে দেখেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি এখানে প্রবেশ করেছেন। আস্তে আস্তে করে যারা আমন্ত্রিত অতিথি আজকের এই শপথ অনুষ্ঠানে, তারা এক এক করে প্রবেশ করতে শুরু করেছেন। 7:30 অর্থাৎ ঠিক 7:30টায় এই বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তাকে শপথ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তো শপথ বাক্য 7:30টায় শুরু হবে বঙ্গভবন থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রফিক। শামীম এবং রফিক, আপনাদের দুজনকেই ধন্যবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় সূরা ফাতিহা পাঠসহ তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। গতকাল সংসদে সরাসরি 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষের সুখ শান্তি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবেন নতুন রাষ্ট্রপতি। দেশের স্বার্থে প্রচলিত দায়িত্বের বাইরে গিয়েও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, এমন প্রত্যাশা দেশের বিশিষ্টজনদের। সাংবিধানিক যে কোনো সংকটে সরকার বিরোধী দল সহ সবার আস্থা ধরে রাখতে নতুন রাষ্ট্রপতিকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ তাদের। বিস্তারিত থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে নানা অভিজ্ঞতা ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অসামান্য ত্যাগ।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার সামনে যেমন রয়েছে সাংবিধানিক দায়িত্ব পালনের চ্যালেঞ্জ, তেমনি রাজনৈতিক বিভাজনের মধ্যে রাষ্ট্রের অভিভাবক সুলভ ভূমিকা রাখার প্রত্যাশাও। রাজনৈতিকভাবে উনি অনেক দক্ষ এবং উনি জনপ্রিয়, অনেক পরীক্ষিত। যেহেতু বাংলাদেশের রাজনীতি সংঘাতময় অনেক সময় আমরা দেখতে পাই, তো যদি রাজনৈতিক সংকট তৈরি হয় তখন আমরা দেখব যে রাষ্ট্রপতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটিতে আমার মনে হয় মির্জা ফখরুল ভালো ভূমিকা পালন করতে পারবেন। রাষ্ট্র কাঠামোয় নতুন বন্দোবস্তের লক্ষ্যে সবাইকে নিয়েই নবনির্বাচিত রাষ্ট্রপতি এগিয়ে যাবেন, এমন প্রত্যাশা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। সবাইকে অ্যাকোমোডেট করে চলা, দলমত নির্বিশেষে সবাইকে, এই বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানেন। জুলাইয়ের যে স্পিরিটের কথা আমরা বলি, যে চেতনার কথা আমরা বলি, সেটাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানেন যে এদেশের মানুষের চাহিদা কী। গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম তার পজিশনটা ধরে রাখবেন। রাষ্ট্রে বিভাজন দূর, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া নতুন রাষ্ট্রপতির জন্য হতে পারে বড় পরীক্ষা। ১.৫ দশকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছুই নষ্ট হয়েছে। বিরোধী দল সবসময় সরকারি দলের সাথে মিলে কাজ করত, সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা পালন করতে পারবেন। জুলাইয়ের প্রশ্নে অনেক ধরনের অমীমাংসিত অনেক কিছু থাকতে পারে, সেই জায়গাটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা পালন করে, কারণ উনি জানেন বিষয়গুলো কি ভিতরে। আর রাষ্ট্রীয়ভাবে অন্যান্য যে সমস্ত অঙ্গগুলো আছে রাষ্ট্রের, সবগুলোর ভিতরে একটা কোঅর্ডিনেশনের কাজ, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাজে লাগানো। নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষ দায়িত্ব পালন, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা ও জনগণের আস্থা অর্জন করে অনন্য ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও 4 সদস্য। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই সদস্যদের শপথ পড়াবেন বলে জানা গেছে। LGRD মন্ত্রী হিসেবে ডক্টর আব্দুল মঈন খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন এবং সাচিং প্রুজেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। পাশাপাশি রদবদল হতে পারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্যসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সাভারের বিরুলিয়ায় ব্র্যাক, CDMA, UGC আয়োজিত উপাচার্যদের জাতীয় নীতি নির্ধারণী সংলাপে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে সরকার এখন বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীরা যাতে দেশ বিদেশে ক্রেডিট ট্রান্সফার সহ বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী মানসম্মত শিক্ষা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে। শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে, শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। চট্টগ্রাম ও ময়মনসিংহে তীব্র গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রামে গ্যাস সংকট কাটার যে আশা তৈরি হয়েছিল তা আবার অনিশ্চয়তায় পড়েছে। LNG কার্গো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নগরীর CNG স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। অনেক এলাকায় বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। ভালুকায় গ্যাসের চাপে 20টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও তীব্র গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। অনেক সিরিয়াল সব পাম্পে, আর এই যে আপনার এদিকে কোনো পাম্পে গ্যাসই নেই ভাই। খুব সমস্যা আছে গ্যাসের জন্য। গ্যাসের সমস্যা সমাধান তার দ্রুত করা দরকার।
দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। এরকম করে গ্যাস আমরা তো কখনোই পাইনি, এইবার যেই সংকট শুরু হয়েছে এরকম আমরা আমাদের 20 বছর লাইফে আমি এরকম পাইনি। আর সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সংকট পুরোপুরি কাটেনি। রাজধানীর অনেক স্টেশনে এখনও কম চাপ রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস সংকটের কারণে স্বাভাবিক আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। এদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, শুক্রবার হওয়ায় গাড়ির চাপ কিছুটা কম, তবে চাহিদা মতো গ্যাস দিতে পারছেন না তারা। এদিকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালই মোট সক্ষমতার প্রায় 70% এলএনজি সরবরাহ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। আজকে 45 টাকা গেছে, কয়টা ভাড়া মানো, কয়টা ভাড়া মালিক যদি মুখে আমি মুখী গ্যাস লইতে পারি না, ভাড়া মারতে পারি না, রাস্তার জাম গেদারি। সিরিয়াল দেখি যে গ্যাসের প্রেশার নাই, গ্যাস দিতে পারতেছে না। আমরা এনক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও সিরিয়াল দেয়া 50 টাকা 60 টাকার গ্যাস ঢুকে, তখন বের হয়ে যায়, এক টিপ মারি আরেক টিপ নিতে পারি না, আবার গ্যাস শেষ, আবার সিরিয়াল দিয়ে আবার 3 ঘন্টা নিতে হয়। 2 দশকের নানা সাফল্য আর বিতর্কের পর বিলুপ্ত করা হয়েছে র্যাব। এর পরিবর্তে পুলিশের অধীনে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB। নতুন আইনে অপারেশনাল ক্ষমতার পাশাপাশি রাখা হয়েছে জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের বিধান। তবে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে যদি কর্মরত সদস্যরাই দায়িত্ব পায়, তাহলে কতটা নিরপেক্ষ হবে এ নিয়ে উঠছে বিশেষজ্ঞদের প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালের মার্চে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠন করা হয় এই এলিট ফোর্স। 2 দশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র্যাবের রয়েছে নানা সাফল্য। তবে সফলতার পাশাপাশি বাহিনীটির বিরুদ্ধে উঠেছে গুম ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা গুরুতর অভিযোগ। 24-এর অভ্যুত্থানে বাহিনীটির ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমেও উঠে এসেছে। এছাড়া গুম কমিশনের প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। সকল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধের সাথে তারা সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছিল। অবশেষে র্যাব বিলুপ্ত করে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে SRB আইন 2026। র্যাবের নাম ও কাঠামো বদলালেও অপারেশনাল ক্ষমতার বড় অংশই বহাল থাকছে। বরং তদন্তের ক্ষেত্রে নতুন আইনে ক্ষমতা আরও স্পষ্ট করা হয়েছে। এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। কমপ্লেন্ট রিড্রেস কমিটি নামে একটি ক্লজ রাখা হয়েছে। যখনই কোনো অভিযোগ আসবে, এই অভিযোগটাকে তারা আমলে নেবে, যাচাই বাছাই করবে। একটা প্রাথমিক তদন্তের পরে তাদেরকে যদি শাস্তির জন্য আরও অধিকতর তদন্ত করার দরকার, দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটাকে নিশ্চিত করা যাবে। তবে কর্মরত SRB সদস্যদের নিয়ে গঠিত অভিযোগ প্রতিকার কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবেরই চাকরিরত একজন সদস্যকে প্রধান করে যে কমিটি, সেই কমিটি এটা অনুসন্ধান করবে। তো এই ব্যাপারটা যদি এটা না হয়, কোনো অবসরপ্রাপ্ত কোনো জাস্টিস কিংবা অবসরপ্রাপ্ত অন্য কোনো আইন বিশেষজ্ঞ যদি কেউ হতেন, তাহলে হয়তো এই ব্যাপারটা একটু আরো ভালো হতো। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারলে ফিরবে আস্থা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে তো আসলে যারা সরকারে থাকেন তাদের সদিচ্ছায় অনেক কিছু যেরকম ভালো কাজ হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ইউনিটকে যেভাবে তারা নির্দেশ দেন সেইভাবেই কাজগুলো করে। নতুন আইনে নতুন কাঠামো ও ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে SRB। এই ক্ষমতার সঙ্গে জবাবদিহিতার ভারসাম্য কতটা নিশ্চিত হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। অধিকাংশ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় হিমশিম খাচ্ছে ক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, 200 টাকার নিচে মিলছে না কোনো ধরনের মাছ। ডিম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামই, তবে কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। দেখুন মিশুক হাওলাদারের প্রতিবেদন। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে নাবিশ্বাস ক্রেতাদের। মাছ থেকে মুরগি আর গরিবের আমিষের চাহিদা মেটানো ডিম, সবকিছুতেই ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা।
লোডশেডিং এর কারণে অনেক খামারের মুরগি মারা যাওয়ায় দাম বেড়েছে লেয়ার মুরগির। 180 টাকায় ব্রয়লার আর লেয়ারের দর 360 টাকা। এই মুরগি মারা যাওয়ার কারণে খামার থেকে মুরগির দামটা অনেক বাড়তি, আর আমরা একটু বাড়তি দামে বেচতে কিলে আমাদের লসটা পোষাইতে হইব। মাছ বাজারেও কয়েক প্রকার মাছের দাম কমলেও 200 টাকার নিচে নেই কোনো মাছ। সরকার তো সবকিছুর দাম বাড়ায় দেয়, ইলেকট্রিক বিল বাড়ায় দিচ্ছে, ইলেকট্রিক বিল ছাড়া কি আপনারা থাকেন? সব জিনিসের দাম বেশি, আমাকে মাছের দামও বেশি। গরিবের ইনকামই হলো যে পয়সা, ওই পয়সার কারণে যদি জিনিসপাতির দাম বাড়ায় তো গরিবের তো আর খাইতে পারে না। তেলের দাম না বাড়লেও কিছুটা সরবরাহ কম, আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। প্রায় 3 থেকে 4 মাস এই যে বাড়তে আছে, কমার কোনো খবর নাই। যে চাল ছিল 110 টাকা, এখন হয়েছে 220 টাকা, প্রতি কেজিতে 100 টাকা বাড়ছে। তো আমরা মেলওয়ালার জিজ্ঞেস করলে এরকম ভাই ধানের দাম বেশি, চাউলের দাম বেশি, আমরা কি করব? আমাদের করা কিছু নেই। তবে কিছুটা স্বস্তি আছে কেবল সবজির বাজারে। বৃষ্টি কমায় সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। এখন তো আপনার বৃষ্টি নেই, খরার কারণে আমরা সবজি আবার হয়ে গেছে, এরকমই থাকবো দাম কম। এক সপ্তাহ আগে ধুন্দুর বেশি 50 টাকা, আজকে বেশি 25 টাকা 30 টাকা। গত সপ্তাহে এ সপ্তাহ অনেকটাই কম। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজারের কঠোর নজরদারির দাবি ক্রেতাদের। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। সিএনজি অটোরিকশাতে করে কিশোরীর মরদেহ আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মরদেহটি ফেলে দ্রুত পালিয়ে যায় লাশ নিয়ে আসা ব্যক্তিরা। টানা 8 দিন মর্গে পড়ে থাকা অজ্ঞাতনামা সেই মরদেহের রহস্য উদ্ঘাটনে বেরিয়ে আসছে নানা তথ্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার 15 বছরের গৃহকর্মী মিমের মৃত্যুর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, নির্যাতনের পর হত্যা করা হয় মিমকে। বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গত 12 আগস্ট সকাল 11টা ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে দ্রুত এক কিশোরীর মৃতদেহ ট্রলিতে তুলেই চম্পট দেয় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের মর্গে দীর্ঘ 8 দিন ধরে পড়ে থাকা সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় খুঁজতে মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শেষমেশ উন্মোচিত হয় এক নির্মমতার গল্প। পুলিশের অনুসন্ধানে বের হয় মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা 15 বছর বয়সী গৃহকর্মী মিমের। তবে এই ঘটনার 8 দিনেও নিজের সন্তানের এমন মর্মান্তিক পরিণতি কিছুই জানতেন না মিমের পরিবার। হাসপাতালের মর্গে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 1-1.5 মাস আগে মেয়েটার ফোন আমি ভিডিও কলে কথা বলছি, মেয়েটা জিজ্ঞেস করছি আম্মু ওরা তোমাকে মারে কিনা। মেয়েটা বলছে আমার তো বলে মারে, আম্মু আমার নিয়ে যা। তা আমি মনে মনে চিন্তা করছি এই মাসে নিয়ে যাবো, এই মাসে তো ওরা মেরেই ফেলছে আমার মেয়েরা। স্বজনদের অভিযোগ, মিমকে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। সারা শরীরে মায়ের ক্ষত, এত কামড়, দর্শন বেড়াতে আমার বোনরে করছে, দর্শন কইরা আমার বোনরে মেরে ফেলছে। রেপ করা হয়েছে, রেপ করা পরে মারা হয়েছে, মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, পলায় এসে নিজেরাই জিটি করছে। পুলিশ জানায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মিমের এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। নির্দিষ্ট পরিচ্ছন্ন স্থানে জবাই বাধ্যতামূলক হলেও খোলা স্থানে রাস্তার পাশে অলিগলিতে অস্বাস্থ্যকর পরিবেশে জবাই হচ্ছে গবাদি পশু। এমনকি জবাইয়ের আগে করা হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষাও। অথচ কোটি কোটি টাকা খরচ করে রাজধানীতে নির্মিত হয়েছে আধুনিক পশু জবাইখানা। এতে স্বাস্থ্য ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাংসের ভেজাল ও অনিয়ম নিয়ে বিপুল দেব রায়ের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান নূর ও ফজলুল হক। ঢাকার 2 সিটি কর্পোরেশনে জবাইখানা রয়েছে মোট 5টি। এর মধ্যে কয়েকটি বন্ধ, বাকিগুলো অবস্থাও নাজুক। মাংস বিক্রি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার ফিটনেস সনদ ছাড়াই। জবাইখানা 2-1টি বন্ধ থাকলেও প্রতিদিন হাজারো পশু জবাই হচ্ছে যত্রতত্র। অনুসন্ধানে উঠে আসে মাংস নিয়ে স্বাস্থ্য ঝুঁকির ভয়ঙ্কর চিত্র। 30 জুলাই বৃহস্পতিবার রাত 2:30টায় মিরপুর 11 নম্বরের নান্ন মার্কেটের পশু জবাইখানায় আনা হয় বেশ কিছু গরু। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে রাখা হলো 50টি গরু।
দেখা যায়নি কোনো ভেটেরিনারি সার্জন বা স্যানিটারি অফিসার। রাত 4টায় শুরু হয় একে একে পশু জবাই। এবার ভোর 5:30টায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের পশু জবাইখানাতেও দেখা মিলল না কোনো চিকিৎসকের। এখানেও স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশে চলে পশু জবাই। তবে সকাল 7:30টার দিকে পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ সেলিম জানালেন, কোনো ভেজাল ছাড়া নিয়ম মেনেই পশুগুলো জবাই হয়। ডাক্তার সাহেব যদি জোনের কাজ থাকে তাহলে এখানে আসতে পারে না, আমাদের অনেক সমস্যা আছে। একই চিত্র রাজধানীর চকবাজার ও কাপ্তান বাজারের পশু জবাইখানাগুলোতেও। কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক HM শফিকুজ্জামান জানান, জবাবদিহিতা না থাকায় প্রতিনিয়ত বাড়ছে এমন অনিয়ম। সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব ছিল এটা মনিটর করা, এবং এখানে যেভাবে এই যে অসুস্থ গরু এবং সেগুলোর চেহারা দেখে মনে হয় যে আপনার এটা তো আসলে খাওয়ার যোগ্য না, কিন্তু সেটা কিন্তু বাজারে আসছে। স্বাস্থ্য সুরক্ষা না মেনে পশু জবাইয়ের কারণে অ্যানথ্রাক্স সহ নানা জটিল রোগের ঝুঁকি রয়েছে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। কোথায় জবাই দিবে, হ্যাঁ কোন জায়গাটা তাদের সেফ জোন, এবং সেই গরুটা কি বা ছাগলটা কি সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, সেটা কি ঠিকমতো আসলে সুস্থ কিনা, ভ্যাকসিন দেওয়া আছে কিনা, সেটা কিন্তু যাদের দেখার দায়িত্ব তারা কিন্তু অবশ্যই দেখবে। নজরদারি ও শাস্তির বিধান না থাকায় প্রতিনিয়ত এমন অনিয়ম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পশু জবাই করার জন্য নির্ধারিত কয়েকটি স্থান থাকলেও অধিকাংশ পশু জবাই করা হয় খোলা জায়গায়, অবৈধ স্থানে। আর এই সকল পশুর অধিকাংশই মান নির্ণয়ে নেই কোনো চিকিৎসক, নেই কোনো ব্যবস্থা। এতে করে খাদ্যের ভেজাল অর্থাৎ মাংসের মান নির্ণয় ও রোগ নির্ণয় করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় মহামারী আকার ধারণ করতে পারে যে কোনো রোগ, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। তাই সরকারের পক্ষ থেকে এর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রাজধানীর ব্যস্ত সড়কে বদলে গেছে নারীদের যাত্রার গল্প। চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ, সঙ্গে সিসি ক্যামেরা, GPS আর টিকিটিং। নিরাপদ যাতায়াতের প্রতিশ্রুতি নিয়ে রাস্তায় নেমেছে পিঙ্ক বাস। কিন্তু প্রশ্ন হলো, যে শহরে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা আর গাদাগাদি নিত্যদিনের বাস্তবতা, সেখানে সীমিত সংখ্যক এই বাস কি সত্যিই নারীদের যাতায়াতে আনবে বড় পরিবর্তন? নিরাপত্তার এই নতুন উদ্যোগ কতটা স্বস্তি দিচ্ছে আর কোথায় রয়ে যাচ্ছে সীমাবদ্ধতা? প্রতিবেদনে এরই বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। গণপরিবহনের ভিড়, ধাক্কাধাক্কি ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ নারীদের দীর্ঘদিনের। এমন বাস্তবতায় আলাদা পিঙ্ক বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও নারী। লক্ষ্য, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের পরিবেশ তৈরি। নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরা ও GPS ট্র্যাকিং। নির্ধারিত স্টপেজ ও টিকিটে কমতে পারে যেখানে সেখানে ওঠানামা ও সময়ের অপচয়। কর্মজীবী নারীদের জন্য চালু হওয়া এই উদ্যোগ প্রশংসনীয় হলেও বাস্তবতা ভিন্ন, চ্যালেঞ্জও কম নয়। শুরুতে ঢাকায় ছাড়া হয়েছে 10টি বাস। চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম, তাই দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত সাধারণ বাসে উঠতে হতে পারে নারীদের। অনেকের 9টায় অফিস, তাদের জন্য সমস্যা হয়ে গেছে। এখানে মেজরিটি হচ্ছে 10টায় যারা যায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখন নতুন তো আমরা রাইট টাইমে পৌঁছতে পারতেছি না। শুধু সকাল আর বিকালে বাস না রেখে যদি সারাদিন আমাদের জন্য বাস রাখা হয় তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তার প্রশ্নটি নতুন নয়। ভিড়ের সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, ধাক্কাধাক্কির আড়ালে শারীরিক হয়রানি কিংবা অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ছিল তাদের চোখে মুখে। ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, এর আগে একটা ঘটনা ঘটেছে যে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে দিয়েছে। এগুলো মানসিকতার ব্যাপারে। হেল্পার ওই গেটের কাছে দাঁড়ায় থাকে, তারপরে অন্যান্য যাত্রীরাও গেটের কাছে দাঁড়ায় থাকে, তো এইখানে দেখা যায় যে ভিড়ের মধ্যে ব্যাকরাস করে। আমরা লোকাল বাসে উঠলে দেখা যেত আমরা ইভটিজিং এর শিকার হতাম, শারীরিকভাবে হেনস্থার শিকার হতাম, কিন্তু এখন তো অনেক ভালো। এদিকে পিঙ্ক বাস উদ্বোধনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমভাবে নেতিবাচক আক্রমণাত্মক মন্তব্যের বিষয় নিয়ে খুব একটা ভাবছেন না যাত্রীরা। একটা মহিলা স্ট্রাইকার ধরেছে, এটা আমাদের জন্য গর্ববোধ হওয়া উচিত, কিন্তু এটা নিয়ে ট্রল হচ্ছে, যেটা মোটেই আমাদের জন্য কাম্য নয়। ট্রল হোক যাই হোক, এটা একটা পজিটিভ দিক। অন্যদিকে চালকদের আরও দক্ষ হওয়ার পরামর্শও দেন অনেক যাত্রী। ডাবল ডেকার চালাতে হলে কিন্তু সেই যোগ্যতাও দরকার। আমি মহিলা মানুষ, বাট তারপরেও বলছি যে ওনাদের ভালো মতো একটু ট্রেনিং দেওয়া দরকার ছিল। পিঙ্ক বাস নারীদের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, তবে এর সাফল্য নির্ভর করবে শুধু বাসের রঙে নয়, নিয়মিত সার্ভিস, পর্যাপ্ত বাস এবং প্রতিশ্রুত নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর থাকে তার উপর। এখন দেখার বিষয় এই উদ্যোগে কতটা বদলায় নারীদের প্রতিদিনের যাতায়াত। শাকিলা করিম, RTV, ঢাকা।
ফ্যাসিস্ট সরকারের 17 বছরের জঞ্জাল ও অব্যবস্থাপনা 2-1 মাসে দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। ডাক্তারের অবহেলায় সিজারিয়ান রোগী কণিকা রানীর মৃত্যুর ঘটনায় সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী সদ্যপ্রসূত কন্যা সন্তান, আগের 2 শিশু সন্তান এবং স্বামী অসিত মণ্ডলের খোঁজ খবর নেন। মন্ত্রী জানান, রাজবাড়ী সিভিল সার্জনের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিলে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গঠন করা হয়েছে 5 কর্মদিবসের ভিতরে, মানে শুক্র শনি আজকে বাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মিম। এ ঘটনায় স্বামী, স্ত্রী ও শ্বশুর সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিম তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলেও জানায় তারা। বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় মিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপরেই হাসপাতাল থেকে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় 3 যুবক। মিমের পরিবারের অভিযোগ, নির্যাতন করে হত্যা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে মিম টাকা চুরি করে নিখোঁজ হয়েছে বলে থানায় জিডি করেছেন বাসার মালিক। জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাব 2-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়। চুয়া সেলিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ 36টি মামলা রয়েছে। এর আগে 2025 সালের 8 জানুয়ারিতেও তাকে গ্রেপ্তার করেছিল র্যাব 2। তবে এমন আসামি জামিন পাওয়ায় হতাশ প্রকাশ করেন অধিনায়ক নয়মুল হাসান। তারা প্রিপেড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে, এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চলতি অর্থবছরে কৃষি ও পল্লী খাতে 60,000 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত অর্থবছরের তুলনায় কৃষি ঋণ বিতরণের লক্ষ্য বেড়েছে প্রায় 54%। হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন, হাঁস মুরগির বাচ্চা উৎপাদন ও উট পালন কৃষি ঋণ কর্মসূচির আওতায় আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষি খাতে পর্যাপ্ত ঋণের যোগান নিশ্চিত করার মাধ্যমে খাদ্য উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো, গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে নতুন কৃষি ও পল্লী ঋণ কর্মসূচি। দর্শক, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বঙ্গভবনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন সূরা আল ফাতহ আয়াত 10 ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীর নেত্রী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ।
শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ
আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনতা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনতার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য দর্শক, এতক্ষণ বঙ্গভবন থেকে সরাসরি দেখছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারে খেলার সংবাদ। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কাল ভোর 6টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। বিস্তারিত থাকছে মুমসাদ দিনুরের রিপোর্টে। ডারউইনের মারারা স্টেডিয়ামের তুলনায় ম্যাকের কন্ডিশন বেশ ভিন্ন। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার উইকেট তুলনামূলক পেস ও বাউন্স সহায়ক। অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী পেসারদের জন্য তাই থাকবে বাড়তি সুবিধা। বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবে, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে,
বাতাসটা যদি ইউজ করতে পারে বোলারও, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। এই মাঠে এখন পর্যন্ত 5টি প্রথম শ্রেণীর ম্যাচ হয়েছে, এর মধ্যে 4টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। তাই টস জিতলে আগে বোলিং করার সিদ্ধান্তই হতে পারে দুই দলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সকালবেলা আসলে ওয়েদারটা কীরকম থাকে, তো সকালে ওই উইকেটটা দেখেই তখন টসের ডিসিশনটা আমি সবসময় নিই। সো কালকে সকালে উইকেটটা দেখে ডিসিশনটা নিব। ম্যাকে দারুণ রেকর্ড থাকা ম্যাট রেনশো ফিরছেন জ্যাক ওয়েদারল্ডের জায়গায়, তাই নিশ্চিত। এই মাঠে 3 ম্যাচে 3 সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে প্রথম টেস্টে দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে এবাদত হোসেনের জায়গায় ফিরতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টে প্রতি সেশনে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাওয়া বাংলাদেশ এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে, তবে ম্যাকের ভিন্ন কন্ডিশনে লড়াইটা হতে পারে আরও কঠিন। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। বাট আগেই রেজাল্ট নিয়ে চিন্তা না করি, আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। মুমসাদ্দিন নুরি, RTV। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।